তবুও নত হবেন না আপনি? না, কারণ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। রেগে গেল রূপল, দাঁতে দাঁত চেপে সে নিহারিকার দিকে এগিয়ে এলো, উগ্র মেজাজ নিয়ে বলল, এটা কোনো চ্যালেঞ্জ নয়, ওকে? এটা হলো আপনার মিথ্যে বলার শাস্তি, আমাকে হেনস্থা করার শাস্তি। ফুচকা খাওয়া মেয়েদের জন্য কখনোই শাস্তি হতে পারে না, বরং এটা হলো আমাদের জন্য আরাম। পুনরায় ব্যগ্র হাসল রূপল, আগ্রাসী দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো, ডান পিঠে গলায় বলল, আরামটাই পরে ব্যারাম হয়ে বের হবে। দেখুন না বাড়িতে যাওয়ার পরে ঠিক কি কি হাল হয় আপনার। রূপল কি চিজ তা বাড়ি যাওয়ার পর বুঝবেন। রূপলের বিদ্বেষমূলক কথায় কান দিল না নিহারিকা। সে তার চ্যালেঞ্জ পুরো করতে তৎপর। এই চ্যালেঞ্জেই যে তার সাজা হয়ে দাঁড়াবে এই বিষয়ে যদিও নিহারিকা পূর্ব অবগত, তবে এই মুহূর্তে নিজের জেদ এবং দম্ভ বজায় রাখার জন্য সে এর চেয়েও ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিতে রাজি ছিল। শরীরের অবস্থা বেগতিক খারাপের দিকে অগ্রসর হলেও নিহারিকা ক্রমান্বয়ে 8 প্লেট ফুচকা শেষ করলো। এই পর্যায়ে এসে তার বমি বমি ভাব পেতে শুরু করলো। মনে হচ্ছিল যেন ভিতর থেকে সব উল্টে চলে আসবে। অতিরিক্ত ঝালের প্রভাবে চ্যালেঞ্জটা পুরো করতে তার বড্ড বেগ পেতে হচ্ছে। তার খাওয়া প্রতিদিনের নর্মাল ফুচকা হলেও 10 প্লেট ফুচকা খাওয়া তার জন্য একটু চুটকির ব্যাপার ছিল। জেনে বুঝেই রূপল এই ডেয়ারিং চ্যালেঞ্জটা দিয়েছে। ইচ্ছে করেই নিহারিকার দুর্বল জায়গাতে আঘাত করেছে। অস্ত্র ভেজা রক্তিম দুচোখে নিহারিকা রূপলের দিকে তাকালো। ভ্রু যুগল উঁচিয়ে রূপল মিচকে হেসে নিহারিকার দিকে তাকিয়ে রইল। চোখের ইশারায় বলল, কি ভেতরে যাচ্ছে না? আর হেল্প করব? রূপলের মুখের দিকে তাকিয়ে এমনকি তার বিদ্রুপাত্মক ইশারায় নিহারিকা চেয়েও রূপলের কাছে হার মানতে পারল না, বরং পূর্বের তুলনায় অপ্রতুল জেদ চেপে বসল তার সর্বাঙ্গে। শরীরের বেহাল দশা নিয়েই সে গপাগপ ফুচকাগুলো মুখে ঢোকাতে লাগলো। চোখ থেকে অঝরে জল এবং গা থেকে অনবরত ঘাম ঝরলেও নিহারিকা 10 প্লেট ফুচকা খেয়ে তার চ্যালেঞ্জ পুরো করলো। ব্যাপারটাই রীতিমতো অবাক হয়ে গেল রূপল। অবিশ্বাস্য দৃষ্টিতে সে নিহারিকার দিকে তাকিয়ে রইল। এই অসম্ভব কাজ তো নিহারিকার পক্ষে সম্ভব করার 1% চান্সও ছিল না, কারণ ঝাল তো নিহারিকা একদমই খেতে পারে না। তার প্রেডিকশন অনুযায়ী 2 প্লেট ফুচকা খাওয়াও নিহারিকার জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। সেই জায়গায় 10 প্লেট ফুচকা, হাউ ইটস পসিবল? রূপলের হতবাক মুখের দিকে তাকিয়ে নিহারিকা অস্বস্তিকর অবস্থাতেও ফিক করে হেসে দিল। নিহারিকার হাসি দেখে রাগে কাঁপিত্তি চলে গেল রূপলের। সঙ্গে সঙ্গেই সে চেয়ার ঠেলে জায়গা থেকে উঠে দাঁড়ালো। মুহূর্তেই ফুচকা আনা ছেলেটিকে ডেকে আনলো, আড়ালে নিয়ে গেল তাকে। রাগী গলায় দাঁতে দাঁত চেপে শুধালো, ঝাল দিসনি ফুচকাতে? মেয়েটা ফুচকাগুলো শেষ করলো কিভাবে? ছেলেটি ভীতু গলায় বলল, দিয়েছিলাম তো ভাই, আপনি যেভাবে বলেছিলেন সেভাবে দিয়েছিলাম। তবে আমার মনে হচ্ছে ফুচকাগুলো মেয়েটা এখন কোন রকম শেষ করলেও ওর পরে হজম করতে অসুবিধা হবে। ছেলেটিকে যেতে দিল রূপল। ভিতরে ভিতরে খুশিতে ফেটে পড়ল সে, তবে বাইরে তা প্রকাশ করল না। পুনরায় ভাবসাব নিয়ে সে নিহারিকার দিকে এগিয়ে গেল। একই জায়গায় শক্ত হয়ে বসে আছে নিহারিকা। ভিতরে ভিতরে তার অবস্থা জটিল হলেও উপরে উপরে সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। নিহারিকা ট্রিক বুঝতে পেরে রূপল ফিচেল হাসল। চেয়ার টেনে নিহারিকার সামনে বসলো। চেয়ারে হেলান দিয়ে বসে বোতলের ছিপি খুলে ভাবশূন্য ভাবে সে নিহারিকার দিকে বোতলটি এগিয়ে দিল। স্বাভাবিক গলায় বলল, এই নিন পানি খান। জায়গা থেকে খানিক নড়ে চড়ে বসলো নিহারিকা। ভিতরটা তার ফেটে গেলেও সে গলা ঝাঁকিয়ে বলল, নো থ্যাঙ্কস। নিহারিকাকে উস্কে দিতে বিন্দু মাত্র ক্ষান্ত হলো না রূপল। পকেট থেকে একটি টিস্যু বের করে সে নিহারিকার দিকে এগিয়ে দিল। বেখেয়ালি গলায় বলল, টেক ইট, ঘামটা মুছে নিন। রূপলকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করলো নিহারিকা। গায়ের ওড়না দ্বারা মুখে জমে থাকা ঘামগুলো মুছে নিল সে। মুখটা অন্য পাশে ঘুরিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, লাগবে না। চেয়ারে আরো পাকাপোক্তভাবে হেলান দিয়ে বসলো রূপল। সামনের অগোছালো চুলগুলো ঠিক করলো সে। নিহারিকার ধরাশায়ী অবস্থা দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। মনে ক্ষোভ এবং আনন্দ নিয়ে রূপল দ্রুত গলায় নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল, তো বলুন, মাঝরাতে আমাকে ওইভাবে হেনস্থা করার কারণটা কি? আমি আপনার কোন ক্ষতিটা করেছিলাম? বিব্রত হয়ে উঠল নিহারিকা। একই জায়গায় বসে থাকতে পারল না আর। চট করে সে বসা থেকে উঠে দাঁড়ালো। অস্বস্তিকর গলায় রূপলকে বলল, আমি বাড়ি যাব।
হুম, কোথাও যাওয়া হচ্ছে না আপনার। আগে আমার প্রশ্নের উত্তর চাই। রূপলের দিকে ঘুরে দাঁড়ালো নিহারিকা। প্রখর রাগী দৃষ্টিতে রূপলের দিকে তাকালো সে। খরতর গলায় বলল, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমি বলেছি বাড়ি যাব মানে বাড়িই যাব। রূপলকে রাগিয়ে দিয়ে নিহারিকার জায়গা থেকে প্রস্থান নিতেই নিহারিকার সেলফোনটি বেজে উঠল। পার্স থেকে ফোনটি হাতে নিয়ে নিহারিকার স্ক্রিনের দিকে না তাকিয়েই কলটি তুলে ফেলল। দ্রুত গলায় হ্যালো বলে কয়েক সেকেন্ডের মধ্যেই নিহারিকা কে আপনি বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল। শকড হয়ে রূপল একই জায়গায় বসে রইল। ইদানিং নিহারিকার আচরণ তার কেমন যেন অস্বাভাবিক লাগছে। রহস্যময়ী লাগছে নিহারিকাকে। কি চলছে নিহারিকার ভিতরে তা জানার আগ্রহ তাকে ক্রমাগত গ্রাস করে তুলছিল। ফোনের ওই পারে কে ছিল তা জানার আগ্রহ রূপলকে উৎকণ্ঠিত করে তুলল। নিহারিকা সেন্সলেস হয়ে পড়ে যেতে আশপাশ থেকে মানুষ এসে ভিড় জমিয়ে ফেলল। সবার মধ্যে আতঙ্ক কাজ করতে লাগলো। ঘর থেকে বের হয়ে এসে রূপল দৌড়ে এলো নিহারিকার কাছে। নিহারিকাকে উঠিয়ে তার হাঁটুর উপর রাখলো। প্যারেশান হয়ে পানি ছিটাতে লাগলো নিহারিকার চোখে মুখে। নিহারিকার গাল দুটিতে চাপড়ও মারতে লাগলো। মিনিট কয়েকের মধ্যে নিহারিকার জ্ঞান ফিরে এলো। তবে চোখ খুলেই সে পেটের অস্বস্তি নিয়ে বমি করতে লাগলো। মুহূর্তেই সে রূপলকে বমি করে ভাসিয়ে দিল। ব্যাপারটাই রূপল বিন্দু মাত্র নাক সিটকালো না, বরং নিহারিকাকে স্বস্তি দিতে মরিয়া হয়ে উঠল। নিহারিকার পিঠে হাত বোলাতে লাগলো। আরাম পেয়ে নিহারিকা ভিতরের সব উগলে দিতে লাগলো। এই ঝামেলার মধ্যেই একজন লোক ভিড় ঠেলে ফুচকার স্টল থেকে যাওয়ার সময় হঠাৎ রূপলের গায়ে ধাক্কা মেরে গেল। বিরক্ত হয়ে রূপল লোকটির যাওয়ার পথে তাকালো। চোয়াল উঁচিয়ে চিৎকার করে বলল, পিছু ফিরে তাকালো না লোকটি। দ্রুত পায়ে হেঁটে জায়গা থেকে প্রস্থান নিল। ওখান থেকে পালিয়ে যেতে পারলেই যেন লোকটি বাঁচে। সেদিকে আর মন দিল না রূপল। নিহারিকাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বমি থামিয়ে নিহারিকা শান্ত হতেই রূপল ঘটনার আকস্মিকতায় নিহারিকাকে কোলে তুলে নিল। আধমরা শরীর নিয়ে নিহারিকা অর্ধখোলা দৃষ্টিতে রূপলের দিকে তাকিয়ে রইল। শরীরটা তার অসাড় হয়ে আসছে, ভিতরটা দুবড়ে মুচড়ে আসছে। দুনিয়াটা অন্ধকার মনে হচ্ছে। সে তার ভেতরের অবস্থাটা বোঝাতে পারছে না রূপলকে। মরি মরি অবস্থা তার। এই মুহূর্তে রূপলকে বেশ আপন মনে হতে লাগলো নিহারিকার। শরীরের শক্তি হারিয়ে মিনমিনে গলায় সে রূপলকে লক্ষ্য করে বলল, আমি আর পারছি না মিস্টার রূপল। আমি সুস্থ হতে চাই, প্লিজ হেল্প মি। নিহারিকার এই রোগা অবস্থা দেখে রূপল নিজেকে অপরাধী ভাবতে লাগলো। অপরাধ বোধ থেকে সে নিহারিকাকে কোলে তুলে নিতে বাধ্য হয়েছিল। ভাবুক গলায় সে প্রত্যুত্তরে নিহারিকাকে বলল, ডোন্ট ওয়ারি নিহারিকা, আপনার কিচ্ছু হবে না। খুব জলদি সুস্থ হয়ে উঠবেন আপনি। প্লিজ ট্রাস্ট মি। আমাকে বাড়ি নিয়ে চলুন প্লিজ। গভীর রাতে ঘুম ভেঙে গেল নিহারিকার। ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে সে লাফিয়ে উঠল ঘুম থেকে। হাত দ্বারা কান দুটি চেপে ধরে সে চোখ দুটি বুজে ভয়ে ফোপাতে লাগলো। ড্রিম লাইট চলছিল রুমে। লাইটের মিটমিটে আলোটাও যেন তার কাছে অন্ধকারাচ্ছন্ন মনে হলো। ঘুটঘুটে কালো অন্ধকার মনে হচ্ছিল। গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না তার। কোনো মানুষের ছায়া যেন তার চোখে ভাসতে লাগলো। মানুষটি তার আশেপাশে হাঁটছিল। থেকে থেকে কিছু বিভৎস আওয়াজ তার কানে ভেসে আসতে লাগলো। সব মিলিয়ে মোটামুটি ভয়ঙ্কর একটি পরিবেশ বিরাজ করছিল তার আশেপাশে। ভয়ে আতকে উঠল নিহারিকা। তাৎক্ষণিক তার সেলফোনটিও বেজে উঠল। একটি আননোন নাম্বার থেকে কল। ক্রমাগত কলটি বেজেই চলেছে। বিরক্ত হয়ে নিহারিকা ফোনটি হাতে তুলল। কাপা কাপা হাতে এসে কলটি তুলতেই একটি মেয়েলি গলার ভয়ঙ্কর আওয়াজ তার দোকানে বিচ্ছিরিভাবে বাজতে লাগলো। আতঙ্কে চিৎকার করে উঠল নিহারিকা। ফুপিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলল, আমি তোমার কি ক্ষতি করেছি সাবিতা আপু? তুমি কেন এমন করছো আমার সাথে? কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছ? সঙ্গে সঙ্গেই ওই পাশ থেকে কলটি কেটে দেওয়া হলো। যোগাযোগ বিচ্ছিন্ন হলো।
তবুও টের পেল না নিহারিকা। ভয়, আশঙ্কা এবং কৌতূহল থেকে সে বেখেয়ালি হয়ে রইল। বিরামহীন ভাবে কিছুক্ষণ হ্যালো হ্যালো করে ফোনটি বিছানার উপর ছুঁড়ে মারল। কান্নারত অবস্থায় সে তার কপালে লেপ্টে থাকা চুলগুলো খামচে ধরে সারাময় পায়চারি করতে লাগলো। প্রখর অস্থিরতা নিয়ে বিড়বিড় করে বলল, আমার কি উচিত একবার সাবিতা বুবুর বাড়িতে যাওয়ার? ফোনের ওই পাশের মহিলাটি কি সত্যি সাবিতা বুবু ছিলেন, নাকি পুরোটাই আমার মনের ভুল ছিল? মিনিট কয়েক নিহারিকা তার এলোমেলো ভাবনা চিন্তাগুলোর সাথে লড়াই করলো। শেষ মুহূর্তে এসে একটি মোক্ষম সিদ্ধান্তে পৌঁছে সে রূপলের নাম্বারে কল করতে বাধ্য হলো। সবে মাত্র চোখ লেগে এসেছিল রূপলের। কিছুক্ষণ আগেও রূপল বিছানায় পড়ে ছটফট ছটফট করেছিল। শাওয়ার নেওয়ার পর শরীরে কিছুটা শান্তি পেয়েছিল। অধিকাংশ রাত নির্ঘুম কাটিয়ে তার মাঝরাতেই ঘুমানোর অভ্যেস। এর মধ্যেই আবার নিহারিকার কল। খানিকটা বিরক্ত বোধ হয়েই রূপল পিটপিটে চোখে একবার স্ক্রিনের দিকে তাকালো। এত রাতে কে কল করলো সেদিকে তাকালো না সে, বরং ঘুম চড়ানো গলায় কলটি তুলে বলল, হ্যালো। দ্রুত গলায় নিহারিকা প্রশ্ন ছুড়ল, সাবিতা আপু কি আমাদের বাসায়? নিহারিকার গলার স্বর ধরতে পারল রূপল। ঘুমের ঘোরেই সে প্রত্যুত্তরে নিহারিকাকে বলল, বাড়ি ফিরে গেছে। কখন গেল? 10টা কি 11টা নাগাদ। রীতি কোথায়? সবিতার সাথেই। কেন? আমার সাথে একটু সাবিতা বুবুর বাড়িতে যেতে পারবেন? ঘুমাচ্ছি আমি। কলটি কানে রেখে রূপল গভীর ঘুমে তলিয়ে গেল। একটিবারের জন্যও জিজ্ঞেস করলো না নিহারিকা কেন এত রাতে তাকে কল করলো, সবিতাদের বাড়িতে যাওয়ার জন্য কেন তাকে জিজ্ঞাসা করলো। নিহারিকা কিছুক্ষণ হ্যালো হ্যালো করে বিরক্ত হয়ে কলটি কেটে দিল। হতাশ হয়ে সে ধপ করে বিছানার উপর বসলো। রূপালের বেখেয়ালি আচরণে সে বেজায় কষ্ট পেল। মনে জেদ এনে অনড় গলায় বলল, ওই কেয়ারলেস লোকটার আশায় বসে থাকবো নাকি আমি এখন একাই সাবিতা আপুর বাড়ি যাব। মনের সন্দেহ নিয়ে চুপচাপ বসে থাকার পাত্রে নই আমি। রাত তখন 3:30 পেরিয়ে। বুকে বল নিয়ে নিহারিকা একাই ছুটল সবিতার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হওয়ার সময় নিহারিকা বাড়ির ভিতর কারো একটা ছায়া দেখতে পেয়েছিল। ছায়াটি রান্নাঘরের দিকে অগ্রসর হচ্ছিল। হয়তো তার মা পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছিল। সেই ভেবে নিহারিকা বিষয়টা নিয়ে মাথা ঘামালো না। তবে এই বিষয়ে নিহারিকা নিশ্চিন্ত ছিল যে তার মা তাকে দেখেনি। ঘন অন্ধকারে ঢাকা এই মাঝরাতে গাড়ি ঘোড়ার কোনো সন্ধান পেল না নিহারিকা। চারিদিকে নিরাপত্তা খা খা করছে। রাতের এই নিকষ কালো অন্ধকারটা অনায়াসে মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাড়ি থেকে নিহারিকা অদম্য সাহস নিয়ে বের হলেও বাড়ি থেকে বের হওয়ার পর বড্ড ভয় পাচ্ছে। ভাগ্যের ফেরে একটা গাড়ি পেয়ে গেলে হয়তো এই ভয়টা তার কাজ করতো না, কিন্তু এই মুহূর্তে তো গাড়ি পাওয়া মুশকিল। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই অনেকটা অসম্ভব কাজ। পায়ে হেঁটেও সবিতাদের বাড়িতে যাওয়া তার পক্ষে দুঃসাধ্য কাজ। কি করবে না করবে ভেবে পাচ্ছিল না নিহারিকা। দোমনায় জর্জরিত হয়ে নিহারিকা অবশেষে সিদ্ধান্ত নিল বাড়িতে ফিরে যাওয়ার। চাইলেই সবকিছু সম্ভব নয়, কিছু সীমাবদ্ধতা থাকে। ঝুঁকি নিয়ে এই মাঝরাতে বের না হয়ে বরং সকালে বের হলেও এতে ক্ষতি কিছু হবে না। বিষণ্ণতায় ভুগে নিহারিকা বাড়ির মেইন গেটের দিকে মোড় নিতেই হঠাৎ একটি হর্নের আওয়াজ ভেসে এলো নিহারিকার কানে। অন্তরাত্মা কেঁপে উঠল নিহারিকার। চট করে সে হাঁটা থামিয়ে পিছু ফিরে তাকালো। অমনি অবিশ্বাস্য ভাবে সে বাইক নিয়ে তার দিকে এগিয়ে আসা রূপলকে দেখতে পেল। রকচটা ভাব নিয়ে রূপল নিহারিকার কাছে এসে বাইকটি থামালো। বাইকের চাবিটা হাতে নিয়ে সে শার্টের কলারটা পিছনের দিকে ঝেড়ে গরম দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ল, কি পেয়েছেনটা কি আপনি আমাকে? যখন মনে হচ্ছে তখনই আমাকে কল করে বিরক্ত করছেন। সময় অসময় বুঝেন না, এখানে ওখানে নিয়ে যেতে বলছেন, কারণটা কি? রূপলকে দেখে যতটা না খুশি হয়েছে নিহারিকা, এর চেয়েও বেশি কষ্ট পেয়েছে রূপলের ইতরামিপূর্ণ কথাবার্তায়। অবিলম্বেই মাথা নইয়ে নিল নিহারিকা। নিচু গলায় বলল, সরি। সরি বললেই কি সব সলভ হয়ে গেল? আবার ঘুমের যে এত বড় ক্ষতি হয়ে গেল, এর ক্ষতিপূরণ কে দেবে, কিভাবে দেবেন? মনমরা ভাব থেকে কিছুটা তেতে উঠল নিহারিকা। রূপলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। খড়খড়ে গলায় বলল,
আমি তো আপনাকে ফোর্স করিনি আসার জন্য। এলেন কেন? হ্যাঁ, এসে আবার আমার সাথে মেজাজ দেখানো হচ্ছে। নিহারিকার রেগে ওঠা দেখে রূপলের রাগ আরো 3 গুণ বেড়ে গেল। মুখমণ্ডলে তার তুখোড় রাগের ছাপ। আঙ্গুল উঁচিয়ে এসে নিহারিকার দিকে তাকালো, ঝাঁঝালো গলায় বলল, একদম উঁচু গলায় কথা বলবেন না আমার সাথে। মাথা নষ্ট হয়ে গেলে আমি কিন্তু ছাড় দিব না আপনাকে। কখন কি থেকে কি করে ফেলবো নিজের উপর কন্ট্রোল থাকবে না তখন। রূপলের হুমকি ধমকি এবং রাগকে পাত্তা দিল না নিহারিকা। ঘুরে এসে রূপলের বাইকের পিছনে বসলো। ভাবশূন্য হয়ে বেশ অধিকার খাটিয়ে রূপলকে বলল, সাবিতা আপুর বাসায় চলুন। নিহারিকার স্বাভাবিক আচরণে অবাক হলো রূপল। নিহারিকা যে তার রাগ এবং তাকেও তুচ্ছ তাচ্ছিল্য করলো সে বিষয়েও শতভাগ নিশ্চিত সে। রাগে বোম হয়ে হুট করে বাইক থেকে নেমে পড়ল রূপল। নিহারিকার দিকে তেড়ে এসে চোয়াল উঁচিয়ে পড়ল, নামুন আমার বাইক থেকে। ইনডাইরেক্টলি আপনি আমাকে ইনসাল্ট করেছেন। রূপ বদলে নিল নিহারিকা। চোখ উঠিয়ে রূপলের দিকে তেজি দৃষ্টি নিক্ষেপ করলো। একরোখা গলায় বলল, আর আপনি যে আমাকে ডিরেক্টলি ইনসাল্ট করেছেন এবং এখনো করছেন তার বেলায়, আমি তো এতে কোনো রাগ করছি না বা রাগ দেখাচ্ছি না, কারণ আমি জানি আপনি অনেক রাগী। তাই পাল্টা রাগ না দেখিয়ে বরং আপনার রাগকে শান্ত করার চেষ্টা করছি। রাগ কিঞ্চিত মিইয়ে এলো রূপলের। নিহারিকার মন ভোলানো কথায় নরম হয়ে এলো সে। শিথিল দৃষ্টিতে এক পলক তাকালো নিহারিকার দিকে, বিড়বিড় করে বলল, ইস, কত বুঝে মেয়েটা। নিহারিকার কথায় রূপল তার আচার আচরণে সন্তুষ্টতা বুঝালো না, বরং বেশ ভাবসাব নিয়ে বাইকে উঠে বসলো। বাইক ঘুরিয়ে সবিতাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। চলতি পথে হঠাৎ তার মাথায় এলো এত রাতে তারা কেন সবিতাদের বাড়িতে যাচ্ছে। ঝগড়ার চোটে মনেই ছিল না মূল কারণটা জিজ্ঞেস করতে। আগ্রহী হয়েছে রূপল উত্তেজিত গলায় নিহারিকাকে শুধালো, ওয়েট, এত রাতে আমরা সবিতার বাড়িতে কেন যাচ্ছি? মনের সন্দেহ থেকে। মানে কিসের সন্দেহ? আমার মনে হচ্ছে ফোনের ওই পাশের মহিলাটি সাবিতা আপু ছিল। ধ্যাত, বুঝিয়ে বলুন। আপনার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। একটু আগে একটি অপরিচিত নাম্বার থেকে কল এসেছিল। হ্যাঁ, তো সবিতার নাম্বার তো আপনার কাছে পরিচিত নয়। রূপলের কথায় কান দিল না নিহারিকা, বরং সে তার নিজের খেয়ালে ব্যস্ত থেকে উদ্বিগ্ন গলায় বলল, ভয়ঙ্কর ভাবে চেঁচাচ্ছিল সাবিতা আপু। পুরোটাই আমার কাছে নাটক মনে হয়েছিল, আমাকে ভয় দেখানোর নাটক। তৎক্ষণাৎ বাইকটা থামিয়ে দিল রূপল। ঘাড় ঘুরিয়ে নিহারিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাগে রিরি করে বলল, মাঝরাতে মজা করার জন্য আপনি আমাকে এখানে ডেকে এনেছেন? এখন তো মনে হচ্ছে আপনি শুধু নিজের সাথে না, ইভেন আমার সাথেও নাটক করেছেন। এসবের মানে কি? ইউ স্টুপিড গার্ল। রূপলের উগ্র ব্যবহারে আঘাত না পেয়ে নিহারিকা বরং ধৈর্য সমেত অবিচল গলায় বলল, বিলিভ মি, আমি আপনার সাথে মজা করছি না। আমার সাথে যা যা ঘটছে তাই বলছি। সত্যি ওই মহিলার ভয়েসটি সাবিতা আপুর ছিল, তাই আমি কনফার্ম হওয়ার জন্য সাবিতা আপুদের বাড়িতে যাচ্ছি। দেখুন, নামুন বাইক থেকে। আপনাকে প্রথম থেকে বিশ্বাস করে আসাটাই আমার ভুল ছিল। হয় আপনার মানসিক সমস্যা আছে, নয় আপনি কল্পনার জগতে বাস করছেন। ঘাবড়ে গেল নিহারিকা। অমনি উপায় বুদ্ধি খুঁজে না পেয়ে সে রূপলের হাত দুটি চেপে ধরতে বাধ্য হলো। অসহায় গলায় বলল, প্লিজ মিস্টার রূপল, মাঝ পথে আমাকে এভাবে ছেড়ে চলে যাবেন না। অনেক আশা নিয়ে আপনার কাছে হেল্প চেয়েছিলাম আমি। প্লিজ আমাকে নিরাশ করবেন না। নিহারিকার অসহায়ত্বে ভরা মুখের দিকে তাকিয়ে অবিশ্বাস্য ভাবেই রূপল তার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলো। নিহারিকাকে সাহায্য করার জন্য উদ্যত হলো, তবে রাগ একরত্তিও কমল না তার। তুখোর জেদ নিয়ে সে পুনরায় বাইকে উঠে বসলো। বাইক স্টার্ট করে দাঁতে দাঁত চেপে নিহারিকাকে শুনিয়ে বলল, যত সব পাগল নিয়ে পাল্লায় পড়েছি আমি। রিডিকুলাস। নিহারিকা ভিতরে ভিতরে বেশ ফুঁসছিল, তবে প্রয়োজনের স্বার্থে চুপ হয়ে রইল। ঝিম খিচে সব অপমান সহ্য করছিল। সময় সুযোগে সব অপমান উসুল করবে বলে আশায় রইল। ঢুলু ঢুলু চোখে সবিতা নিহারিকার দিকে তাকিয়ে আছে। অতিরিক্ত ঘুমের তাড়নায় একই জায়গায় বসে থাকতে পারছে না সে। তবে নিহারিকার নজর সবিতার দিকে নয়, বরং সবিতার রুমের আনাচে কানাচে।
বাড়ির বাইরে রূপল বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে সবিতার বেডরুমে যাওয়াটা তার কাছে শুভনীয় মনে হলো না। তাই এছাড়াও নিহারিকার কাছে রূপল বিরক্ত। সব মিলিয়ে তার মন মেজাজ বিগড়ে আছে। ঘুমের রেশ কিঞ্চিত কাটিয়ে উঠল সবিতা। নিহারিকার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। বড় একটি হামি তুলে বলল, কি ব্যাপার নিহারিকা, তুমি হঠাৎ এই মাঝরাতে আমার বাড়িতে? প্রশ্নটা এড়িয়ে গেল নিহারিকা। জোরপূর্বক হেসে সবিতাকে বলল, না মানে আপু, তোমার গলার আওয়াজটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল কিভাবে? রাতারাতি ঠান্ডা লেগে গেল নাকি তোমার? নির্বোধ গলায় সবিতা বলল, মানে আমার গলা তো এমনই, কিছুটা ভাঙা ভাঙা। তোমার প্রশ্ন মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা বাদ দাও, তুমি কি নতুন সিম নিয়েছো? না তো, কেন? রিদি কোথায়? পাশের রুমেই ঘুমাচ্ছে। তোমরা একসাথে ঘুমাও না? ঘুমাই, তবে আজ রিদ্ধি হয়তো খেলতে খেলতে ওই রুমে চলে গেছে। ঘুমিয়েছিলাম তো আমি, তাই টেরও পাইনি। জায়গা থেকে উঠে দাঁড়ালো নিহারিকা। পাশের রুমে গিয়ে দেখলো রিদি ঘুমোচ্ছে। নিহারিকা সূক্ষ্ম দৃষ্টিতে সবিতার পুরো বাড়িটা পর্যবেক্ষণ করলো। কথায় কথায় সবিতার ফোনটাও চেক করে দেখলো, তবে ডুয়েল সিমের কোনো অস্তিত্ব খুঁজে পেল না সে। সবিতার কথাবার্তায়ও কোনো সন্দেহের আঁচ পেল না। তবে সবটাই নিহারিকার মনের ভুল ছিল। ফোনের ওই পাশে সবিতা নয়, বরং অন্য কেউ ছিল। নিহারিকা পুরোপুরি হতাশ হয়ে সবিতার বাড়ি থেকে বিদায় নিল। এই মাঝরাতে হঠাৎ সবিতার বাড়িতে আসার কারণটা সবিতা তেমন তলিয়ে দেখল না। এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। নিরাশ ভাব নিয়ে নিহারিকা মাথা নুইয়ে রূপলের মুখোমুখি দাঁড়ালো। নিহারিকার সন্দেহ যে ভুল প্রমাণিত হয়েছে তা নিহারিকা চুপসে যাওয়া মুখশ্রী দেখেই স্পষ্ট বুঝতে পেরেছে রূপল। তুখর রকচটা ভাব নিয়ে রূপল নিহারিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই বুঝি এক্ষুনি নিহারিকার গালে কয়েক দফা চড় পড়বে তার। রূপলের রাগের কারণ এবং সেই রাগের গভীরতা বুঝতে পেরে নিহারিকা মাথা উঠিয়ে ভীতু দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। শুকনো গলায় বলল, বাবারই চলুন। তৎক্ষণাৎ রাগে ফোঁস করে উঠল রূপল। দাঁত কিরমিরিয়ে নিহারিকার দিকে ঝুঁকে এলো। ঝাঝালো গলায় বলল, গো অ্যালোন, স্টুপিড গার্ল। এই বলে রূপল তরতরিয়ে বাইকে উঠে বসলো। মুহূর্তেই অস্থির হয়ে উঠল নিহারিকা। অপমানে গায়ে লাগালো না। বাইকের পিছনের গদিতে হাত রেখে সে রূপলের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। ছটফটে গলায় বলল, সরি মিস্টার রূপল, এবারের মতো আমাকে মাফ করে দিন প্লিজ। পরের বার থেকে আর এমন ভুল হবে না, আই সোয়ার। আই ডোন্ট বিলিভ ইউ। ওকে, যা ইচ্ছা তা করুন আপনি, তবে কোনো কিছুর মধ্যে আমাকে আর জানাবেন না। আপনি আপনার পথে থাকুন আর আমি আমার পথে। আমি কিন্তু আপনাকে ফোর্স করিনি আমার সাথে এখানে আসার জন্য। একা একাই বের হচ্ছিলাম আমি। পরে যদি আপনি নিজে থেকে এসেই আমার সাথে জড়িয়ে পড়েন, সেখানে আমার কি দোষ বলুন? রূপল এখনো বুঝতে পারছে না আপত্তি থাকা সত্ত্বেও সে কেন নিহারিকার এক কথায় রাতে বিরাতে এভাবে ছুটে আসতে বাধ্য হলো। সে তো দিব্যি আরামের ঘুম ঘুমুচ্ছিল। এত আরামের ঘুম হারাম করে সে কেন এভাবে ছুটে এলো তাই যেন তার বোধগম্য হচ্ছিল না। বিষয়টাকে এড়িয়ে গেল রূপল। ইতস্তত দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। গলা ঝাঁকিয়ে বলল, উঠে বলুন, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। মিচকি হেসে বাইকের পিছনের গদিতে উঠে বসলো নিহারিকা। শো শো বেগে বাইক ছেড়ে দিল রূপল। দুজনেই নিশ্চুপ রইল। কারো মধ্যে কোনো কথা হলো না। রাতের শীতল বাতাসটা দেহ মন ছুঁয়ে দিচ্ছিল দুজনের। মনে জমে থাকা রুক্ষতা কেটে গেল নিমেষেই। দুজনকেই এখন স্বাভাবিক দেখাচ্ছে। রাগের ছিটে ফোঁটা নেই কারোর মধ্যে। প্রকৃতি কারো অবসাদ জিইয়ে রাখতে দেয় না। কিছুক্ষণের মধ্যেই নিহারিকাদের বাড়ির সামনে নিহারিকাকে নামিয়ে দিয়ে রূপল কোনরূপ কথাবার্তা ছাড়াই বাইক ঘুরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নিহারিকা অনেক চেয়েও রূপলের সাথে একটিবার কথা বলার সুযোগ পেল না।
ভীষণ অপরাধ বোধ কাজ করছে তার মধ্যে। শুধুমাত্র সন্দেহের বশে ঘুমন্ত একটি মানুষকে রাতে বিরাতে ডেকে এনে সে অযথা হয়রানি করল। গভীর আফসোস নিয়ে নিহারিকা বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতেই হঠাৎ চারিদিক থেকে ড্রয়িং রুমের লাইটগুলো জ্বলে উঠল। থতমত খেয়ে নিহারিকা সামনে তাকাতেই দেখতে পেল স্বয়ং পিয়াসা তার মুখোমুখি দাঁড়িয়ে। শুধু তাই নয়, নিহাল এবং তার মা বাবাও তার সামনে দাঁড়িয়ে। সবার চোখে মুখে প্রখর রাগী ভাব। ভয়ে শিউরে উঠল নিহারিকা। অমনি নিহারিকার বাবা তেড়ে এসে নিহারিকার মুখোমুখি দাঁড়ালেন। তথস্থ গলায় প্রশ্ন ছুড়লেন, এত রাতে কোথায় গিয়েছিলি তুই? শুকনো ঢোক গিলল নিহারিকা। কথা জড়িয়ে আসতে লাগলো তার। 10 দিন চোরের একদিন গৃহস্থের, এই বাংলা প্রবাদটি মনে পড়ে গেল তার। মিথ্যের আশ্রয় নিল সে। আমতা আমতা গলায় বলল, ঘুম আসছিল না বাবা, তাই একটু বাইরে গিয়েছিলাম হাঁটতে। তৎক্ষণাৎ নিহারিকার মুখের কথা টেনে নিল পিয়াসা। খড়খড়ে গলায় সে তার শ্বশুরকে লক্ষ্য করে বলল, নিহারিকা মিথ্যা বলছে বাবা। আমি স্বচক্ষে দেখেছি নিহারিকা কারোর সাথে বাইকে করে কোথাও একটা ঘুরতে যাচ্ছে। তবে পেছন থেকে বাইকে থাকা লোকটিকে আমি দেখিনি, তখন অলরেডি বাইকটা স্টার্ট করে দিয়েছিল তাই। নিহারিকা প্রথম থেকেই আন্দাজ করেছিল পিয়াসাই তার বিরুদ্ধে তার মা বাবা এবং তার ভাইয়ের কাছে নালিশ করেছে। ওই সময় বাড়ি থেকে বের হওয়ার আগে রান্নাঘরের দিকে যে ছায়াটি সে দেখেছিল সেটি তার মায়ের ছায়া নয়, বরং তার ভাবি পিয়াসার ছায়া ছিল। এই বিষয়ে তার আর কোনো সন্দেহ রইল না। পিয়াসার কথা শেষ হতে না হতেই নিহারিকার বাবা ঠাস করে নিহারিকার গালে ঠাটিয়ে এক চর বসিয়ে দিলেন। গালে হাত দিয়ে নিহারিকা তাজ্জব দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রইল। নিহারিকার দিকে এক দফা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে তিনি জায়গা থেকে প্রস্থান নিতে নিতে বললেন, তোর থেকে এটা এক্সপেক্ট করিনি নিহা, তুই আমার অহংকার ভেঙে দিয়েছিস। মনে মনে বেজায় খুশি পিয়াসা। মুখ টিপে হাসতে লাগলো সে। আপন মনে বিড়বিড় করে বলল, একদম ঠিক হয়েছে, আমাকে জ্ঞান দেয়া তাই না? ছোটরা বেশি পাকনামি করলে এমনই হবে। গভীর অনুতাপ নিয়ে নিহারিকার বাবা জায়গা থেকে প্রস্থান নেওয়ার সঙ্গে সঙ্গেই মিসেস মার্জিনা বেগম এবং নিহাল তেড়ে এলো নিহারিকার দিকে। চিৎকার করে মার্জিনা বেগম নিহারিকাকে বললেন, মান সম্মান আর রাখলি না তুই। বেশি স্বাধীনতা দিয়েছি বলে এভাবে তার অপব্যবহার করলি। প্রত্যুত্তরে নিহারিকাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিহাল তেরিক্ষিপূর্ণ গলায় নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল, কার সাথে তুই এত রাতে বাড়ি থেকে বের হয়েছিলি বল? ছেলেটা কে ছিল? রাগে রিরি করে উঠল নিহারিকা। গালে হাত রেখে সে টলটলিয়ে চোখের পানি ছেড়ে দিল। চোয়াল উঁচিয়ে বলল, মিস্টার রূপলকেই জিজ্ঞেস করো ছেলেটি কে ছিল। একথা বলেই হনহনিয়ে জায়গা থেকে প্রস্থান নিল নিহারিকা। হতভম্ব হয়ে সবাই নিহারিকার যাওয়ার পথে তাকিয়ে রইল। বিচলিত হয়ে পিয়াসা তৎক্ষণাৎ রূপলের নাম্বারে কল করলো। বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে রূপল। পিয়াসার নাম্বার থেকে কল এসেছে দেখে সে বাইকটি এক সাইডে থামিয়ে কলটি তুলল। শান্তস্বরে রূপল হ্যালো বলতেই পিয়াসা প্রশ্ন ছুড়ল, কোথায় তুমি ভাইয়া? এই তো একটু বাইরে আছি, বাড়ির কাছাকাছি আছি। কেন? নিহারিকা কি এতক্ষণ তোমার সাথেই ছিল? আকপাচ না ভেবেই রূপল সোজা সাপটা গলায় বলে ফেলল। হ্যাঁ, কেন? মাথায় আগুন চলে উঠল পিয়াসার। রাগান্বিত হয়ে সে দাঁতে দাঁত চেপে বলল, এসবের মানে কি ভাইয়া? এত রাতে নিহারিকা তোমার সাথে কি করছিল? কোথায় গিয়েছিলে তোমরা? চলছেটা কি তোমাদের মধ্যে? আশ্চর্য তো, এই সামান্য বিষয়টাকে নিয়ে তুই এত হাইপার হচ্ছিস কেন? তাছাড়া তুই যা সন্দেহ করছিস সেরকম কোনো সম্পর্কই নেই আমাদের মধ্যে। নিহারিকা একটি প্রয়োজনেই বলেছিলেন বের হতে, আদার্স আর কিছু নয়। এত রাতে তার কি এমন প্রয়োজন পড়লো ভাইয়া যে তোমাকে সাথে করে তার বেরোতে হলো? তোমাদের সম্পর্কটা আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। পিয়াসার মন গড়া কথায় রাগে তেতে উঠল রূপল। তর্জন গর্জন করে সে পিয়াসাকে শাসিয়ে বলল, না বুঝে ফালতু কথা বলবি না পিয়াসা। আমার থেকে দূরে আছিস বলে বেঁচে গেছিস। এই মুহূর্তে যদি তুই আমার সামনে থাকতিস, ঠাটিয়ে দুইটা চর খেতিস। ফোন রাখ, ইডিয়েট।
পিয়াসাকে ঝাড়ি মেরে কলটি কেটে দিল রূপল। রাগে গজগজ করে পিয়াসার জায়গা থেকে প্রস্থান নিল। রূপলের হুমকি ধমকি সহ্য হলো না তার, বাড়াবাড়ি মনে হলো। নিহাল এবং মার্জিনা বেগম নির্বাক হয়ে জায়গায় দাঁড়িয়ে রইলেন। কি থেকে কি হয়ে যাচ্ছে এর কিছুই বুঝতে পারছে না তারা। সম্পূর্ণ ঘটনা জানার জন্য নিহালও কৌতূহল নিয়ে পিয়াসার পিছু পিছু তাদের বেডরুমের দিকে এগিয়ে গেল। দাঁড়িয়ে রইলেন শুধু মার্জিনা বেগম। ফোনটি প্যান্টের পকেটে গুছিয়ে রূপল কয়েক দফা রুদ্ধশ্বাস ফেলল। ঘামে ভেজা কপালে লেপ্টে থাকা অগোছালো চুলগুলো টেনে ধরল সে। ভ্রু যুগল কিঞ্চিত প্রসারিত করে চিন্তিত গলায় বলল, ড্যাম ইট, এবার থেকে আমাকে যতটা সম্ভব নিহারিকার থেকে দূরে থাকতে হবে। সবাই অযথা সন্দেহ করছে আমাদের সম্পর্কটা নিয়ে। যা কখনো হবার নয় তা নিয়ে কেউ সন্দেহ করুক, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। নিহাল অনেক চেষ্টা করেও পিয়াসার মুখ থেকে কোনো কথা বের করতে পারল না। খিটখিটে মেজাজ নিয়ে পিয়াসা জিম খিচে বিছানার এক কোণায় শুয়ে আছে। নিহাল তাকে কিছু জিজ্ঞেস করতে গেলেই তাকে ঝাড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। কোনো মতে রাতটা পার হোক, সকালেই সে তার বাপের বাড়িতে যাবে। রূপল এবং নিহারিকার অবাধে মেলামেশা নিয়ে তার মায়ের কানে বিষ ঢেলে আসবে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিহারিকা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। সে জানে তার সাথে ইদানিং যেসব আজব ঘটনা ঘটছে তা যদি সে গলা কেটেও সবাইকে বলে তবুও কেউ তা বিশ্বাস করবে না, বরং সবাই তাকে ভুল বুঝবে, প্রমাণ চাইবে। কিন্তু সেই প্রমাণ তো তার পক্ষে এখনো জোগাড় করা সম্ভব হয়নি। এর জন্য তাকে আরো অপেক্ষা করতে হবে। পরদিন সকালে পিয়াসা তার বাড়িতে গেল। রূপল এবং নিহারিকার সম্পর্ক নিয়ে তার মায়ের কান ভাঙিয়ে আসলো।